মানুষের দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন। আশা মেডিকেল বোর্ডের শারীরিক অবস্থার উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডাক্তার জাহিদের। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আবেদন বিবেচনা করবে সুপ্রিম কোর্ট। অবৈধ প্রবেশের হার কমবে দাবি ট্রাম্পের। বাহরাইনের প্রশংসা পাচ্ছে বাংলাদেশে তৈরি পোশাক। ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে প্রবাসী ব্যবসায়ীরা চান সমাধান। স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। তবে প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এসব কথা জানিয়েছেন ডাক্তার AJM জাহিদ হোসেন। আশা করেন মানুষের দোয়ায় সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। জানান, আগে এর চেয়েও জটিল পরিস্থিতি মোকাবিলা করেছেন বিএনপি চেয়ারপারসন। সাবেক এ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ও গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান ডাক্তার জাহিদ। অনেকটাই অবসান হলো টানা কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। গুঞ্জন আর বিভ্রান্তির বিপরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা সুখবর দিলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বেশ কদিন থেকে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশ নেওয়ার উদ্যোগ ছিল। কবে কখন নেওয়া হবে এ নিয়ে নানা ধরনের আলোচনাও ছিল। ডাক্তার জাহিদ জানান, প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন থেকে এসে চিকিৎসার সমন্বয় করছেন ডাক্তার জোবাইদা রহমান, আর সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মিলিয়ে বিদেশ যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার ঝুঁকিমুক্ত শারীরিক অবস্থা অর্থাৎ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কোন ধরনের গুজব না ছড়িয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডক্টর AJM জাহিদ হোসেন। কোন সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। প্রতিদিনের মতো শনিবারও প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে ভিড় করে নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরিফ, এভার কেয়ারের সামনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জানাতে গণমাধ্যমে মুখোমুখি হয়েছে তার ব্যক্তিগত স্থায়ী যেটি জানিয়েছে ওনার বিদেশ নেওয়ার ব্যাপারে প্রস্তুতি রয়েছে। তবে মেডিকেল বোর্ডের যে সর্বশেষ কিন্তু মেডিকেল বোর্ড রয়েছে।
জোবায়দা রহমান তিনি বের হয়েছেন, আর বিকেলের দিকে হচ্ছে তিনি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছিলেন। একই সাথে হচ্ছে বেগম জিয়ার হচ্ছে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকেই তিনি সার্বক্ষণিক হাসপাতালে আসা যাওয়া থেকে শুরু করে সব কিছুতেই তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একই সাথে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারাও এখানে আসা যাওয়া করছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, বিকেলের দিকে হচ্ছে মেডিকেল বোর্ডের যে প্রধান মেডিকেল বোর্ডের যেই বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসক ডাক্তার জেডএম জাহিদ, এই জেডএম জাহিদ তিনি জানিয়েছেন যে বিদেশে নেয়ার ক্ষেত্রে হচ্ছে বেগম খালেদা জিয়ার যে শারীরিক যে সক্ষমতা সেটি আপাতত নেই, তবে তিনি আশা প্রকাশ করছেন যে এর আগেও হচ্ছে খালেদা জিয়াকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে, এর চেয়ে আরও খারাপ পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি কিন্তু সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তাই তিনি আশা প্রকাশ করছেন যে এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেমনটা রয়েছে এখান থেকে উন্নতি হবে, এমনটা কিন্তু তিনি প্রত্যাশা করছেন। একই সাথে আপনি জানেন যে 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত কিন্তু বেগম জিয়ার হচ্ছে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে, আর সেই সাথে হচ্ছে প্রায় 15 দিন গড়ালো হচ্ছে তার চিকিৎসা ব্যবস্থা। আর সেই সাথে হচ্ছে চীন এবং হচ্ছে যুক্তরাজ্যের যে মেডিকেল বোর্ড এবং হচ্ছে বাংলাদেশের যে মেডিকেল বোর্ড, এই 3 বোর্ডের সমন্বয়ে মূলত বেগম জিয়ার এখন চিকিৎসা চলছে। সেই সাথে হচ্ছে যখন জেডএম জাহিদ জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই তাকে বিদেশে নেয়ার যে প্রস্তুতি সেটি নেওয়া হবে। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। শাহরিয়ার অঙ্কুর। আরিফ, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও গণতন্ত্রের উত্তরণে খালেদা জিয়া যেন লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দীর্ঘায়ু পান সে কামনা করেন তারা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন অনুষ্ঠেয় গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ বাড়ালো নির্বাচন কমিশন। পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা 25 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে দেশের অভ্যন্তরে থাকা 3 শ্রেণীর নাগরিকরা আগামী 25 ডিসেম্বর পর্যন্ত মোট 15 দিনের জন্য অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এরপর আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন জয়শঙ্কর। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্প প্রশাসনের আবেদন বিবেচনা করবে মার্কিন সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরকারের আপিলের প্রেক্ষিতে শুক্রবার মামলাটি আমলে নেয় আদালত। ট্রাম্পের যুক্তি, এই সুবিধা বাতিল হলে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের হার কমবে। এদিকে শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদও কমিয়েছে তার প্রশাসন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী বা অস্থায়ী ভিসাধারী অভিভাবকদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশে সই করেন। তবে নিম্ন আদালত আদেশটি আটকে দিলে বিষয়টি গড়ায় সর্বোচ্চ আদালতে। এরই ধারাবাহিকতায় ট্রাম্পের নির্বাহী আদেশ সংবিধানের 14তম সংশোধনের সঙ্গে সাংঘর্ষিক কিনা এ বিষয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে। যদিও এখনো শুনানির দিন ঠিক করেননি আদালত। রায় পেতে কয়েক মাস লাগতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের দাবি, যারা অস্থায়ী বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আছেন তাদের সন্তান নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য একটি বড় প্রলোভন হিসেবে কাজ করছে পুরনো এই বিধানটি।
মার্কিন সংবিধানের 14তম সংশোধনীর প্রথম বাক্যে জন্মসূত্রে নাগরিকত্বের নীতির বিষয়টি বলা হয়েছে। সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সুবিধা বাতিল করা যাবে, তবে তার জন্য দরকার হবে প্রতিনিধি পরিষদ ও সিনেটে 2/3 সদস্যের ভোট এবং 3/4 রাজ্যের অনুমোদন। এদিকে বিদেশি শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমে আছে ট্রাম্প প্রশাসন। 5 বছর থেকে কমিয়ে 1.5 বছর করা হয়েছে। আসপাতুলি, নিউজ 24। বাহরাইনের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ বিয়ের পোশাক, যা তৈরিতে বিশেষ সুনাম ধরে রেখেছেন বাংলাদেশি কারিগররা। তবে সম্প্রতি দীর্ঘ সময় ধরে ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি মালিকানাধীন এসব প্রতিষ্ঠান কর্মী সংকটে পড়েছে। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের লাস ভেগাস খ্যাত দেশ বাহরাইনে চলছে বিয়ের মৌসুম। বিয়েতে কনের পোশাক বাহরাইনিদের ঐতিহ্য, গর্ব ও সংস্কৃতির প্রতীক। আর এই পোশাকগুলো তৈরি করেন দক্ষ বাংলাদেশি কারিগররা, যাদের সূক্ষ্ম কাজ ও নিখুঁত হাতের ছোঁয়া স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসিত। এ অবস্থায় বাহরাইনে আস্থার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন বুটিক হাউস। এর মধ্যে অন্যতম মাহবুব ফ্যাশন। সম্প্রতি উদ্বোধন হয়েছে এর 5ম শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটির সভাপতি সাবের আহমেদ, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবসময় নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসায়ীদের আমরা সবসময় অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করে থাকি। মাহবুব ফ্যাশন প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন লগ্নে বাহরাইন বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা মাহবুব ভাইয়ের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। তবে এই সফলতার মাঝেও রয়েছে সংকট। বাহরাইনে দীর্ঘদিন ধরে নতুন ভিসা বন্ধ থাকায় কর্মী সংকটে পড়েছে প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের ভিসা বন্ধের কারণে আমরা আসলে আগে বাড়তে পারতেছি না। স্টাফদের জন্য খুব সংকট প্রয়োজন হচ্ছে, যার কারণে আমরা ব্রাঞ্চ ওপেন করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ কাজের চাহিদা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে। বাহরাইনে আমার অনেকদিন কাজ মোটামুটি ভালো আছে, লোকও ভালো আছে। আমাদের লোকের দরকার, যদি ভিসা চালু হয় তাহলে হয়তো লোক আসলে আমাদের সবার ভালো হবে। বিশেষজ্ঞরা মনে করেন দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে দীর্ঘদিনের ভিসা সমস্যার সমাধান খুবই প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদেশ ফেরত প্রবাসীরা 3টির বেশি মোবাইল ফোন দেশে আনতে পারবেন না। বাংলাদেশ সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, এই নীতিমালা বাস্তবসম্মত নয়। মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দামে সাশ্রয়ী হয় বিদেশ ফেরত স্বজনদের মাধ্যমেই মোবাইল ফোন আনিয়ে থাকেন অনেক বাংলাদেশি। তবে এবার সেই পথ বন্ধ হচ্ছে। ডিসেম্বর থেকে কার্যকর নতুন নীতিমালা অনুযায়ী বিদেশ ফেরত প্রবাসীরা সর্বোচ্চ 3টি মোবাইল ফোন দেশে আনতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কাতারের প্রবাসী বাংলাদেশিরা। এখন বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা কিন্তু 2টির বেশি মোবাইল নিতে পারবো না। এই সিদ্ধান্তটা আসলে আমাদের প্রবাসীদের জন্য ভালো হয়নি বলে আমরা কাতার প্রবাসীরা মনে করি। তারা যে রেজিস্ট্রেশনের কথা বলতেছে, প্লাস তারা অনেক রুলস রেগুলেশনের কথা বলতেছে, এতে আমরা প্রবাসী যারা আছি এরা অনেক ক্ষুব্ধ। বর্তমান সরকার মোবাইল নিয়ে যে কীর্তি কাণ্ড ঘটাচ্ছে সেটি প্রবাসীদের জন্য কষ্টদায়ক। আর সরকার যদি চায় এই কষ্টে লাঘব ঘটাতে, তাহলে এই আইন বাতিল করাটা উচিত হবে মনে করি। এদিকে সরকার এনবিআর, বিটিআরসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে নতুন মোবাইল নীতিমালা চূড়ান্ত করেছে। বিএমইটি কার্ডধারীরা ব্যক্তিগত ব্যবহারের মোবাইল ফোন সহ মোট 3টি ফোন শুল্কমুক্ত আনতে পারবেন। কার্ড না থাকলে অনুমতি থাকবে মাত্র 1টি ফোনের। অতিরিক্ত ফোনে দিতে হবে শুল্ক। পাশাপাশি বিদেশ থেকে আনা ফোন 60 দিনের বেশি ব্যবহার করতে চাইলে বাধ্যতামূলক IMEI রেজিস্ট্রেশনও করা লাগবে। নতুন নীতিমালায় ফোন আনার সীমাবদ্ধতা ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিষয়টি হঠাৎ এবং অবিবেচনাপ্রসূত বলে মনে করছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদির বাণিজ্য নগরী জেদ্দায় শেষ হলো আন্তর্জাতিক এগ্রো ফুড এক্সপো 2025। মেলায় বিশ্বের 16টি দেশ অংশগ্রহণ করে, যেখানে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। মেলার উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাওই। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
আরবের বাণিজ্যিক কেন্দ্র জেদ্দায় 3 দিন ব্যাপী জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো আন্তর্জাতিক এগ্রো ফুড এক্সপো 2025। এই মেলা চলে 3 থেকে 5 ডিসেম্বর, যেখানে অংশ নেয় বিশ্বের 16টি দেশ। এই মেলার উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউই, যেখানে বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেয় 5টি প্রতিষ্ঠান। তাদের প্রদর্শনীতে ছিল ফ্রোজেন ফুড, রেডি টু কুক মাছজাত পণ্য, সফট ড্রিঙ্কস, মশলা ও নানা ধরনের প্রক্রিয়াজাত খাদ্য, যা সৌদি ব্যবসায়ীদের নজর কেড়েছে। আমরা চেষ্টা করতেছি আমাদের ফিশ আইটেম যেগুলো আছে, যেহেতু আমরা বাংলাদেশের সুস্বাদু পানির যে মাছগুলো, আমাদের নিজস্ব কালচার ফার্ম আছে, ওই কালচার ফার্মের নিজস্ব ফিড দিয়ে আমরা মাছগুলো উৎপাদন করি। ওই মাছগুলো আমরা চেষ্টা করছি সৌদি আরবে বুস্ট আপ করার জন্য। এর জন্য বেসিক্যালি এই মেলাতে আসা। আমাদের এখানে মূলত কিছু প্রোডাক্ট আছে, যেমন ম্যাঙ্গো, লিচি ড্রিঙ্কস। আমাদের এক্সপোর্টের জন্য আমরা যেটা করছি হলো এনার্জি ড্রিঙ্কস। দেশের কিছু জিনিস আমরা এক্সপোর্ট করলাম, এখান থেকে কিছু রেমিটেন্স যাতে আমরা নিতে পারি। মেলার বিভিন্ন B2B বৈঠকে সৌদি আমদানিকারকরা বিশেষ করে বাংলাদেশি ফ্রোজেন ফিশ, প্রসেসড ফুড এবং সফট ড্রিঙ্কসের প্রতি গভীর আগ্রহ দেখান। আমরা যা প্রোডাক্ট তৈরি করছি অ্যাসেপ্টিক ম্যাঙ্গো পাল্প সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে এবং গুণগত মান সম্পন্ন, যেটা আমরা মালয়েশিয়াতে এক্সপোর্ট করছি এবং দেশের বিভিন্ন দেশেও এক্সপোর্টে আমরা চেষ্টা করছি। মেলাতে এসে আমি আসলে বুঝতে পারলাম যে বাংলাদেশ আসলেই খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং এগ্রোতে খুব ভালো ডেভেলপ করছে। আমরা প্রত্যাশা করছি আমাদের পণ্যগুলো একটু সফলতার স্বাক্ষর রাখতে পারবে এবং ভবিষ্যতে খাদ্যপণ্য রপ্তানিতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। ঢাকা থেকে জেদ্দা সরাসরি ফ্লাইট রয়েছে, রিয়াদে সরাসরি ফ্লাইট রয়েছে। সুতরাং আমরা এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশি পণ্য বেশি বেশি করে জেদ্দার সৌদি আরবের মাটিতে আসবে, এটাই হোক আমাদের কামনা। এগ্রোফুড এক্সপো 2025-এ বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সহযোগিতা এবং খাদ্যপণ্য রপ্তানির নতুন পথ খুলে দেবে বলে আশাবাদী বাংলাদেশি ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপনা করলেন হুমায়ুন কবির। এর আগে নিজের উদ্যোগে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শাস্তি হিসেবে শাসক দল তাকে বিধায়ক পদ থেকে বহিষ্কার করেছে। তৃণমূল কংগ্রেসের টিকিটে 2021 সালে জয় পেয়ে বিধায়ক হয়েছে হুমায়ুন। এ পরিস্থিতিতেও দমে না গিয়ে 125 কোটি রুপি খরচ করে বাবরি মসজিদ সহ 250 বেডের একটি হাসপাতাল, হোটেল কাম রেস্টুরেন্ট এবং মনোরম একটি পার্ক গড়ার কথা জানান হুমায়ুন কবির। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিং নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার রক্ষায় মালদ্বীপে এক প্রীতি ফুটসাল ম্যাচ আয়োজন করা হয়। বাংলাদেশ ফোরাম মালদ্বীপ মালেতে এ ম্যাচ আয়োজন করে। এ খেলায় বেলায়েত হোসেনের নেতৃত্বাধীন মহানগর পশ্চিম দল 3-1 গোলে জয় পায়। খেলার প্রতিটি মুহূর্তে দলগুলোর আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রবাসী দর্শকদের উচ্ছ্বাসে পরিপূর্ণ ছিল পুরো মাঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ তানজির হোসেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ডক্টর ইসমাইল হারুন বান্না সহ অনেকে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থীদের টানা 7মবারের মতো সম্মাননা দিয়েছে সামাজিক সেবা সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স BCF। প্যারিসের একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্রেঞ্চ কারিকুলামে অধ্যয়নরত মোট 30 জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার M তালহা, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসিম সহ দূতাবাস কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনকে ঐতিহাসিক ও পরিবর্তনের ভোট বলে উল্লেখ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে তফসিল ঘোষণায় বিলম্ব হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার হাসপাতালে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মায়ের জন্য ৫,৫০০ কিলোমিটার দূরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেখান থেকে সব সংকটে দলকে উজ্জীবিত করছেন তারেক রহমান। রাজনীতির অলিতে গলিতে একটাই প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান? শনিবার রাজধানীর বনানীতে গণমাধ্যমের সাথে আলাপকালে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দিলেন সে উত্তর। জানান, উপযুক্ত সময়ে দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারব। একই সুরে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, জনগণের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই দেশে ফিরবেন তারেক রহমান। রোববার থেকে শুরু হতে যাওয়া দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ভেন্যু পরিদর্শন শেষে তিনি একথা জানান। জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন সবকিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই, এখানে কোনো ধরনের ব্যত্যয় নেই। সেটা যথার্থভাবেই উনি সেই নেতৃত্বের যে দায়িত্ববোধ সেটা আপনারা দেখবেন, জনগণের কাছাকাছি আসা। এদিকে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবরে নেতাকর্মীরা কঠিন সময় পার করলেও থেমে নেই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ড। শনিবার নিজ নির্বাচনী আসন চকরিয়ায় পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র মোদী বিজেপির সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। বিএনপির ইশতেহারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলেও জানান দলের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এবার জানাবো খেলার খবর। জুনিয়র হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে লাল সবুজদের জয় 5-3 গোলে। এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম। এখন পর্যন্ত 5 ম্যাচে 15 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে আছেন তিনি। এ ম্যাচে বাকি 2 গোল করেছেন ওবায়দুল আর রাকিবুল হাসান। শেষ ম্যাচে জয় পেলে বিশ্বকাপে 17তম স্থান পাবে বাংলাদেশ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে 9 উইকেটে জয় তুলে নিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল ভারত। ভারতের বিশাখাপত্তমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে শুরুতে রায়ান রিকেলটনের উইকেট হারায় প্রোটিয়ারা, তবে টেম্বা, বাভুমা ও ডিককের দায়িত্বশীল ব্যাটিংয়ে চাপ সামাল দেয়। সেঞ্চুরি করে ডিকক আউট হওয়ার পর স্কোরবোর্ডে 71 রান যোগ করতে অল আউট হয় সফরকারীরা। 271 রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়সওয়ালের সেঞ্চুরি এবং রোহিত শর্মার হাফ সেঞ্চুরিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা। দলীয় 155 রানে রোহিত শর্মা আউট হলে 9 উইকেটে জয় পায় স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন জয়সওয়াল এবং সিরিজ সেরা বিরাট কোহলি। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।